নমস্কার বন্ধুরা। আমেরিকার সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। ওখানকার সুপ্রিম কোর্ট বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একতরফাভাবে গ্লোবাল ট্যারিফস বসিয়েছিলেন সেটা সমস্তটাই বেআইনি, অর্থাৎ প্রেসিডেন্ট নিজের ক্ষমতা ছাড়িয়ে গিয়েছিলেন। এখন সঙ্গে সঙ্গে তিনটে বড় প্রশ্ন উঠে আসছে। প্রথমত, তাহলে কি এতদিন ধরে এত নাটকীয়ভাবে এত দেশের ওপরে যে ট্যারিফ লাগানো হচ্ছিল সেই ট্যারিফগুলো কি এখনই সব উঠে যাবে? দ্বিতীয়ত, গত এক বছরে যে কয়েকশো বিলিয়ন ডলার ট্যারিফ তোলা হয়েছিল, যেটা আমেরিকার রাজকোষে যাচ্ছিল, সেই টাকা কি ফেরত দিতে হবে? আর তৃতীয়ত, ট্রাম্প কি অন্য কোনো আইন ব্যবহার করে আবার নতুন করে ট্যারিফ লাগাতে পারে? এই রায় শুধু আমেরিকার ভেতরের বিষয় নয়, এটার প্রভাব পড়বে ইউরোপ, চীন, ব্রিটেন, ভারত, কানাডা, গোটা বিশ্বের ওপরে। চলুন আজকের পর্বে দেখা যাক আসলে কি হয়েছে আর এরপর কি হতে পারে। আদালত আসলে কি বলেছে? ডোনাল্ড ট্রাম্প গত বছর ন্যাশনাল এমার্জেন্সি দেখিয়ে বহু দেশের পণ্যের ওপরে অতিরিক্ত ট্যারিফ বসিয়েছিলেন। তিনি ব্যবহার করেছিলেন 1977 সালের একটি স্পেশাল আইন ইপা, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট। এটা একটা স্পেশাল পাওয়ার যেটা আমেরিকার প্রেসিডেন্টকে দেওয়া হয়। এটা এমন একটি আইন যা আমেরিকার প্রেসিডেন্টকে জরুরি পরিস্থিতিতে বিদেশি সম্পদ ফ্রিজ করা, আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করার ক্ষমতা দেয়। এটা ভীষণই পাওয়ারফুল আইন। কিন্তু সুপ্রিম কোর্ট এখন বলেছে যে এই আইন প্রেসিডেন্টকে সরাসরি ট্যারিফ বসানোর কোনো ক্ষমতা দেয় না। ভেবে দেখুন, আমেরিকার সুপ্রিম কোর্টে মোট 9 জন বিচারপতি আছেন, আর তার মধ্যে 6 জন বলেছেন প্রেসিডেন্ট একা সিদ্ধান্ত নিয়ে সারা বিশ্বের উপরে ট্যারিফ বসাতে পারেন না। আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম বদলানো শুধু প্রেসিডেন্টের ব্যক্তিগত ক্ষমতা নয়, এবং এটা ক্ষমতার অপব্যবহার। এই ধরনের বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকার সংসদে, অর্থাৎ আমেরিকার কংগ্রেসে অনুমতি লাগবে। মানে খুব সহজ ভাষায়, প্রেসিডেন্ট একাই এই সিদ্ধান্ত নিতে পারেন না। সারা বিশ্বের উপরে কর বসাতে তিনি পারেন না। আমেরিকার সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের মূল ক্ষমতা ইউএস কংগ্রেসের হাতে আছে, আমেরিকার প্রেসিডেন্টের হাতে নয়। এটা একটা বড় ঐতিহাসিক রায়। সুতরাং আদালত বলেছে ক্ষমতার সীমা আছে, প্রেসিডেন্ট সেটা অতিক্রম করেছেন। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন এটা বড় ধাক্কা হলেও এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে নীতি আছে সেটার কিন্তু শেষ নয়, পিকচার এখনো বাকি আছে। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন, ট্রাম্পের সামনে এখন তাহলে কি কি পথ খোলা আছে, কি কি করতে পারেন উনি? মানে উনি তো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ নন, হঠাৎ করে কিছু একটা করে দিতে পারেন। তো এই রায়ে ইপার একটা রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরো ট্যারিফ নীতি এখনো কিন্তু বন্ধ হয়নি। আমেরিকার বিভিন্ন আইনের মধ্যে সেকশন 232 বলে একটা আইন আছে, যেটাকে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা যুক্তি। এই আইনের অধীনে প্রেসিডেন্ট বলতে পারেন কোনো নির্দিষ্ট পণ্য আমেরিকার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই যুক্তিতে আগে স্টিল আর অ্যালুমিনিয়ামের ওপরে ট্যারিফ বসানো হয়েছিল। ইউরোপিয়ান ইউনিয়নের স্টিলের ওপরে 50% পর্যন্ত ট্যারিফ বসানো ছিল, এবং ব্রিটেনের ক্ষেত্রে 25%। গোটা বিশ্বের ওপরে ব্ল্যাঙ্কেট ট্যারিফ না বসিয়ে উনি কিন্তু এবার নির্দিষ্ট সেক্টর স্পেসিফিক টার্গেট লাগাতে পারেন। এতে রাজনৈতিক বার্তাও যাচ্ছে, মানে গেম অফ পাওয়ার, বুঝতেই পারছেন কে কতটা কন্ট্রোল রাখতে পারছে। উনি বলতেই পারেন আমরা নিজেদের শিল্প রক্ষা করছি, কিন্তু এতে আবার বাণিজ্যিক টানাপোড়েন শুরু হতে পারে। আরেকটা আইন আছে যেটাকে বলা হচ্ছে সেকশন 122, যেখানে টেম্পোরারিলি 15% সারচার্জ এটা বসানো যেতে পারে। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। 1974 সালের ট্রেড অ্যাক্টের মধ্যে প্রেসিডেন্ট 150 দিনের জন্য সর্বোচ্চ 15% পর্যন্ত অতিরিক্ত ট্যারিফ বসাতে পারেন। যদি তিনি মনে করেন যে দেশের ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যা গুরুতর, তখন কিন্তু এই আইনটা তিনি প্রয়োগ করতে পারেন। এই ধারা ইতিহাসে খুব কম ব্যবহার করা হয়েছে, আর আদালতে এটা নিয়ে বড় পরীক্ষা কখনো হয়নি। তার মানে যদি ট্রাম্প দ্রুত নতুন করে গ্লোবাল ট্যারিফ আনতে চান, এই সেকশন 122 ব্যবহার করা সবচেয়ে সহজ পথ। কিন্তু সেটা 150 দিনে বেশি চলতে পারে না। তারপর কংগ্রেসের ভূমিকা আসবে, এবং কংগ্রেসে সেটা ভোট হবে, কংগ্রেসে সেটা পাস করাতে হবে সেই বিল। আরেকটা উপায় আছে যে কংগ্রেসের কাছে নতুন করে যাওয়া, এটাও একটা পথ। যদি ইউএস প্রশাসন কংগ্রেসকে রাজি করাতে পারে তাহলে আইনগতভাবে স্থায়ী ট্যারিফ আনা সম্ভব, কিন্তু এটা রাজনৈতিকভাবে ভীষণই কঠিন, কারণ কংগ্রেসের মধ্যে দুটো পার্টির এবং নিজস্ব পার্টির মধ্যেও অনেক মতভেদ আছে। ডেমোক্র্যাট, রিপাবলিকান, এদের মধ্যে অনেক মতভেদ আছে। হোয়াইট হাউস কি দ্রুত নতুন কোনো ট্যারিফ ঘোষণা করবে,
নাকি পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবে? এই উত্তরটাই ঠিক করবে বিশ্ব বাজারের ভবিষ্যৎ, মানে মার্কেট কিরকম রিয়াক্ট করবে, সেটা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের নেক্সট স্টেপসের উপরে ডিপেন্ড করছে। কিন্তু এই রায় শুধু আমেরিকার ভিতরের বিষয় নয়। আপনি যদি দেখেন যে অন্যান্য দেশের উপরে এর কি প্রভাব পড়তে পারে, যদি ভারতের প্রসঙ্গ দেখি তাহলে বলতে হয় যে আগের কাঠামো অনুযায়ী ভারতের উপরে ট্যারিফ প্রায় 18% পর্যন্ত গেছিল, মানে ওটা 50% গেছিল, কিছুদিন আগে ওটাকে 18% করা হয়েছে। এখন নতুন ঘোষণায় সেটাকে 10%-এ নামানো হয়েছে, অন্তত আপাতত। এর মানে প্রথমত ভারতীয় এক্সপোর্টার্সদের জন্য কিছুটা হলেও স্বস্তি আছে, বিশেষ করে টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং পণ্যের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হলো, এই 10% কি 150 দিনের জন্যই সাময়িক, নাকি ভবিষ্যতে আবার বাড়তে পারে? এই আনসার্টেনিটিটাই খুব চাপের। যদি সেকশন 301 যদি ব্যবহার করা হয়, তিনি কিন্তু দেশভিত্তিক তদন্ত শুরু করতে পারেন, তাহলে ভারতকে কিন্তু আবার আলাদা করে টার্গেট করতে পারে। অর্থাৎ ভারত এখন কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে, কিন্তু কতদিন থাকবে সেটা কিন্তু কেউ জানে না, সেটার এখনো কোনো নিশ্চয়তা নেই। এবার দেখা যাক ব্রিটেন তো আইডিয়ালি আমেরিকার খুবই নিকটতম বন্ধু। ব্রিটেন ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে আলাদা একটা চুক্তি করেছিল। স্টিল, গাড়ি এবং ওষুধের ক্ষেত্রে তারা তুলনামূলক কম ট্যারিফ পাচ্ছিল। ইউকে সরকার বলেছে যে এই আদালতের রায় তাদের এই বিশেষ চুক্তিকে সরাসরি প্রভাবিত করছে না, মানে আপাতত ব্রিটেন কিছুটা স্বস্তিতে, মানে ট্রেড ডিলগুলোর ওপরে অনেকটা প্রভাব পড়বে। স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপ বলেছে তারা স্টেবিলিটি চায়, তারা এই রায়কে খুব ক্লোজলি মনিটর করছে। কিন্তু বাস্তব সমস্যা অন্য জায়গায়। ইউ পার্লামেন্ট কিন্তু এখনো পুরোপুরি কোনো বাণিজ্য চুক্তিকে অনুমোদন করেননি। ভোট এখনো বাকি আছে, মানে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। আর কানাডা আর মেক্সিকো, এই দুই দেশ আমেরিকার সাপ্লাই চেনের সঙ্গে গভীরভাবে জড়িত, খুব হাই ডিপেন্ডেন্সি। বিশেষ করে গাড়ি ও কৃষিপণ্য। যদি ট্যারিফ বাতিল হয় ওদের জন্য ব্যবসা সহজ হবে, কিন্তু যদি আইন ব্যবহার করে আবার ট্যারিফ চাপানো হয় তাহলে আবার অনিশ্চয়তা শুরু হবে। সবটাই এখন হাওয়ায়, কেউই কিছু জানে না যে এর পরের স্টেপটা কিভাবে হবে। তো আমরা সেটা নিয়ে ডিসকাস করছি। কিন্তু আপাতত নেক্সট চীনের ক্ষেত্রে দেখা যাক। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক আগেই টানাপোড়েন ছিল। এই রায় সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু যদি নতুন করে ব্ল্যাঙ্কেট সারচার্জ আসে, চীনও কিন্তু পাল্টা ব্যবস্থা নেবে, আর এতে আবার গ্লোবাল ট্রেড টেনশন বাড়বে। আর আপনি যদি বিগ পিকচারটা দেখেন, মানে বড় চিত্রটা, তাহলে দেখবেন যে এই রায় বেশ কয়েকটা বার্তা দিয়েছে যে ল ইজ অ্যাবভ অল, রাইট? সো আইনের সীমা আছে, কিন্তু বিশ্ব বাজারের জন্য আসল প্রশ্ন হচ্ছে পলিসি স্টেবিলিটি। এটা কি আসবে, নাকি নতুন করে আবার অনিশ্চয়তা শুরু হবে? কারণ যে কোনো ব্যবসা সবচেয়ে বেশি ভয় পায় অপ্রত্যাশিত পরিবর্তন এবং ইনস্টেবিলিটিকে। এবার খুব সহজ ভাষায় যদি দেখে নিই, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে সবকিছুই কনজিউমার, মানে যে সাধারণ মানুষ, তারা সব থেকে বেশি ইম্প্যাক্টেড হবে। কারণ এই দাম ওঠা নামা যে ইম্প্যাক্ট হয়, এটা যে শুধু বাইরের দেশ, মানে বিদেশি দেশ, তাদের উপরে নয়, নিজস্ব আমেরিকান যে কনজিউমার আছে, যে আমেরিকার যে সাধারণ মানুষ আছে, তাদের ক্ষেত্রেও একটা বিরাট বড় ইম্প্যাক্ট। কারণ এইসবকে বলা হয়েছিল যে এগুলোতে জব আসবে, জব ক্রিয়েট হবে, জব সব ফেরত আসবে আমেরিকার ভিতরে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই রায়ের আর্থিক প্রভাব কি? টাকা কি আমেরিকা ফেরত দেবে? আর যদি দেয়, সেটা কত বড় ধাক্কা হবে আমেরিকার অর্থনীতিতে? ট্যারিফ বসানোর সময় বড় বড় দাবি করা হয়েছিল, আমেরিকায় কারখানা ফিরবে, চাকরি বাড়বে। কিন্তু গত বছরে মার্কিন ম্যানুফ্যাকচারিংয়ে প্রায় 80,000 চাকরি কমে গেছে গত এক বছরে। যদি ট্যারিফ উঠে যায়, কোম্পানির র ম্যাটেরিয়াল সস্তা হবে, খরচ কমবে, কিন্তু সস্তা ইম্পোর্ট বাড়লে দেশীয় কারখানার উপরে কিন্তু ওখানকার যে আমেরিকান কোম্পানিজগুলো আছে ওদের উপরে কিন্তু চাপ পড়বে। আর নতুন 10% গ্লোবাল ট্যারিফ থাকলে দাম আবার বাড়বে। প্রশ্ন একটাই, ট্যারিফ কি সত্যি চাকরি তৈরি করে, নাকি শুধু দাম বাড়ায়? ট্যারিফের জন্য উল্টো হয়, আমেরিকার নিজস্ব মানুষদের উপরে চাপ বাড়ে, ওদের লিভিং কস্ট আরো বেড়ে গেছে, আর চাকরি কমে গেছে। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে ডলারের উপরে। আমেরিকা বছরে $4 ট্রিলিয়ন বেশি পণ্য আমদানি করে, মানে হাই কনজিউমার মার্কেট। আমেরিকান মার্কেট হচ্ছে হাই কনজিউমার মার্কেট। ট্যারিফ থাকলে আমদানি দামি হয়, ট্যারিফ কমলে আমদানি বাড়তে পারে। আমদানি বাড়লে ডলার বেশি করে বিদেশে যায়, তাহলে এবার কি ডলার দুর্বল হবে? কিন্তু অন্য দিকও আছে। বিশ্বের যে ওয়ার্ল্ড কারেন্সি আছে, ওয়ার্ল্ড কারেন্সির যে ভান্ডার আছে, সেটা প্রায় 58% এখনো ডলারে চলে।
যদি ওয়ার্ল্ড মার্কেট বা গ্লোবাল মার্কেট যদি মনে করে যে আমেরিকার আইন এখনো প্রেসিডেন্টকে থামাতে পারে, তাহলে ডলারের উপরে আস্থা কিন্তু আর একটু বাড়বে। অর্থাৎ ডলারের ভবিষ্যৎ এখন নির্ভর করছে নেক্সট কি আসছে, নেক্সট কি পলিসি আসবে, নেক্সট কি নীতি আসবে, স্টেবিলিটির ওপরে। গত এক বছরে বহু কোম্পানি উৎপাদন চীন থেকে সরিয়ে ভিয়েতনাম, ভারত, মেক্সিকোতে নিয়েছে। এখন যদি নীতি 150 দিনের জন্য বদলে যায়, কোনো কোম্পানি কি আবার কোটি কোটি ডলার খরচা করে ওইসব কারখানা সরাতে যাবে? সম্ভবত না। ব্যবসা এখন অপেক্ষা করবে, এইসব বিজনেসেসগুলো এখন ওয়েট করবে, কারণ সবচেয়ে বড় সমস্যা ট্যারিফ নয়, এটা হচ্ছে স্টেবিলিটি। এই অনিশ্চয়তার জন্য ওখানকার কোম্পানিগুলোর এখন মাথায় হাত, মানে এটা পাগলামি চলছে। এইভাবে তো ব্যবসা হবে না, আজ এই কাল ওই, এত আনসার্টেনিটির মধ্যে কি করে চলবে? আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রেড ডিলগুলো। গত কয়েক মাসে বহু দেশ আমেরিকার সঙ্গে নতুন শর্তে আলোচনা করছিল। কেউ বিশেষ ছাড় পেয়েছে, কেউ এখনো দর কষাকষিতে লেগে আছে। এখন আদালত বলেছে আগের কাঠামো বেআইনি, তাহলে কি সব চুক্তি নতুন করে শুরু করতে হবে? অন্য দেশগুলো কি এখন বলবে যে আপনার নিজের আদালত যখন বলেছে এই নীতি ভুল ছিল, তাহলে আমাদের তো নতুন করে আবার আলোচনা শুরু করা যাক? নাকি আমেরিকা বলবে আমাদের হাতে এখনো অন্য পাওয়ার আছে, আমাদের অন্য পথ আছে, যেমন সেকশন 122, সেকশন 301, এতগুলো ডিফারেন্ট আইন আছে, আমরা সেগুলোকে ইউজ করব? বলতেই পারে, কোনো ভরসা নেই। ক্ষমতার ভারসাম্য কি বদলাচ্ছে? এই রায় কি অন্য দেশগুলোর হাতে বাড়তি শক্তি দিল, নাকি বাস্তবে কিছুই বদলাবে না? কারণ আমেরিকার বাজার এত বড় যে সবাই, মানে পৃথিবীর বহু দেশ শেষ পর্যন্ত সমঝোতা করতে বাধ্য হবে। আর যদি বারবার নতুন আইনে ট্যারিফ আনা হয়, তাহলে বিশ্ব বাণিজ্য কি নিয়মের উপরে চলবে? এটা একটা ভাবার বিষয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, সবচেয়ে বড় মোড়। সুপ্রিম কোর্ট বলেছে ইপা ব্যবহার করে ট্যারিফ বসানো যাবে না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প নতুন 10% গ্লোবাল ট্যারিফে সই করেছেন। আগে যেটা বলছিলাম, এইবার তিনি 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 122 ব্যবহার করেছেন। এই আইনে 150 দিনের জন্য সর্বোচ্চ 15% পর্যন্ত ট্যারিফ অনুমোদিত করা যায়। এখন তিনি 10% ট্যারিফ কার্যকর করেছেন উইথ ইমিডিয়েট এফেক্ট। অর্থাৎ আদালত এক দরজা বন্ধ করেছে, কিন্তু প্রেসিডেন্ট খুলে দিয়েছেন অন্য এক পথ, যেটা আমরা মনে করছিলাম। এখানেই উত্তেজনা কিন্তু চরমে। ট্রাম্প বলেছেন তিনি ইভেন স্ট্রঙ্গার ট্যারিফস আনবেন। উনি কিন্তু রেগে গেছেন এবারে। তিনি বিচারপতিদেরও রেহাই দেয়নি। রায়কে তিনি দেশের জন্য লজ্জাজনক বলেছেন। তিনি ইঙ্গিত করেছেন আদালত ভুল পথে যাচ্ছে। তিনি দাবি করেছেন বিদেশি দেশগুলো বেশি দিন আনন্দ করতে পারবে না। ওনার ট্র্যাডিশনাল ডোনাল্ড ট্রাম্প স্টাইলের খেলা। তিনি সেকশন 301 ব্যবহার করে দেশভিত্তিক তদন্ত শুরু করতে পারেন। এটা কিন্তু খুব সাংঘাতিক হবে, মানে যাকে টার্গেট করতে চাইবেন তাদের উপরে আলাদা করে ট্যারিফ বসাবেন। এখন পরিস্থিতি স্পষ্টভাবে দুই ভাগে দাঁড়িয়ে। আদালত বলছে ক্ষমতার সীমা আছে, প্রেসিডেন্ট বলছে আমার হাতে আরও শক্তিশালী অস্ত্র আছে। 150 দিনের এই 10% ট্যারিফ কি সাময়িক, নাকি এটাকেই স্থায়ী কাঠামো বানানোর চেষ্টা হবে? আর যদি দেশভিত্তিক ট্যারিফ শুরু হয়, তাহলে কি আবার পূর্ণমাত্রায় ট্রেড ওয়ার ফিরে আসবে? এটা কি আইনের লড়াই, নাকি গেম অফ থ্রোনস, গেম অফ পাওয়ার, ক্ষমতার লড়াই? যাই হোক না কেন, একটা বিষয়ে এখন স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার এখনো শেষ হয়নি। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। আজকের পর্বটি এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।